আমি বারবার বলেছিলাম এবং গিয়ে এখানে আমি এমভাবে ধরেও ছিলাম যে যেও না, থেকে যাও না, কেন এরম করছো, যা হয়ে গেছে মিটিয়ে। এই জায়গাটা থেকে আমাকে এখানে ঠেলে ফেলে দিয়েছিল আমার মেয়ের চোখের সামনে। তখন আমি হাউ হাউ করে কাঁদছি। সেদিন আমার মেয়ে বলল, তুমি দাও খাবারগুলো, আমি ডাস্টবিনে ফেলবো, তুমি তো ফেলতে পারবে না, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি, আর যাও তুমি, বলে ওর বাবাকে বললো তুমি যাও। সেই দিন থেকে আমার মেয়ে ভেরি স্ট্রিক্ট যে তুমি এই জিনিসটা আর করলে আমি তোমার সাথে থাকবো না। দ্যাট ডে থেকে আমার মেয়ে স্ট্রিক্ট যে তুমি যদি আবার ওকে এইভাবে আসতে বলো এবং এই জিনিসই যদি তোমার সাথে হয়, আবার তুমি যদি আবার ওকে রেড কার্পেট বিছিয়ে আনো, তাহলে আমি মা তোমার সাথে আর থাকবো না। তখন আমি পাঠাই তাদেরকে, তখন তারা বলে তুমি আটকাতে পারলে না কেন? আমি আর আমার মেয়ে নাকি বাধ্য করেছি ওই মেয়েটির কাছে যেতে। ওকে আমি আর আমার এই 14 বছরের সন্তান নাকি বাধ্য করেছি, আমি কেন আটকাতে পারলাম না? ওর ছেলে যেন দুধের শিশু, কোলে শুয়ে দুধু খায়, আমি আটকাবো যে তুমি অন্য অন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে যেও না। কোথাও যাবে না, পিটিএমে যাওয়ার আগে বলবে বেশি কথা বলবে না, যেটুকু ধর পুরো শাসন করে রেখেছে আমাকে। ও আমার মা, আমি ওর মেয়ে। একদমই তাই। না না, মাকে এইভাবে আগলে রাখো গো। পরে খবর পেয়েছি সেদিন রাতে ওই মেয়েটির সাথেই ছিল, এবং ও তো এই বকুলতলায় থাকতো, এবং বকুলতলার যে বাড়িটায় ভাড়া থাকতো সেটা ওর বাবা মা এসে গুছিয়ে দিয়ে গেছে। ভাবো, ছেলের বউ বর্তমান সে গেছে, নাতনি রয়েছে সেখানে, তার বাবা এসে অন্য, তার মা এসে অন্য একটা ফ্ল্যাট গেছে, মানে গুছিয়ে দিয়ে যাচ্ছে যাতে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে পারে। প্রোফাইলে আমার নামে হাজারটা নোংরা কথা, আমার ফ্যামিলির নামে হাজারটা নোংরা কথা। তার বাবা মা, ইনফ্যাক্ট তার বাবা মাও, মানে আমার এক্স মাদার ইন ল অ্যান্ড ফাদার ইন ল, না হাজারটা নোংরা কথা লিখেছে, এবং তাদের ফ্যামিলির মেম্বারদের দিয়ে, মানে তার মাসির মেয়ে তাকে দিয়েও লিখিয়েছে। সো অতিরিক্ত নোংরা কমেন্ট। শ্বশুরকে জানিয়েছি, তখন আমার শ্বশুর শাশুড়ি, আমার কাছে SMS আছে, আমি তোমাকে ফোনে এক্ষুনি দেখাবো, পরিষ্কার আমার লিখেছে, শ্বশুর লিখেছে, হ্যাঁ তোমার মা তো শেষের দিকে ওকে বারণ করেছিল, ওর মেয়েটির নাম করতে চাই না, ড্যাশের বাড়িতে থাকতে, তারপর থেকে তো আর থাকতো না। তার মানে ও যে মেয়েটার বাড়িতে শনি রবিবার থাকতো তার প্রমাণ আমার কাছে আছে। সেই সব কিছু ওরা জানতো, চিরকাল ওরা এই সাপোর্টটা দিয়ে এসছে। ওরা যদি বলতো যে ঠিক করে সংসার কর, যে বউ তোকে দেখছে, তোরকে সমস্ত কিছু চালাচ্ছে, তুই সেই বউ, তাহলে এই জিনিসটা হতো না। তো লাস্ট আমি তাও চেয়েছিলাম, চূড়ান্ত অশান্তির পরও যখন মাদার ইন ল রাত্রি 1:30টার সময় বার করে দেয় 5 মাসের বাচ্চা নিয়ে, সেই দিন ও আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আমাকে বলেছিল দেখছো আমার ছেলে কেমন মেয়ে পটাতে পারে। সো ওদের ফ্যামিলির উদারতার সাথে আমার মেন্টাল উদারতা ঠিক মিলল না, ম্যাচ করলো না। সেদিন আমার ওই এঙ্গেজমেন্ট হয়, সেদিন আমার ভাই আমার হাতটা ধরে বলেছিল, তোর যদি বিয়ে করার ইচ্ছে হয় তুই আমাকে একবার বল, আমি 100 জনের লাইন লাগিয়ে দেবো, কিন্তু এই বিয়েটা তুই করিস না। এই বুবুকে নিয়ে কোনো চাপ নেই, ও আমাকে দেখে, আমাকে খাবার করে দেয়, ও আমাকে যত্ন করে। ওর মাকে নাকি আমি মারতে গেছি, ওর মা আমায় মারতে এসছে, উল্টে তুমি মানে প্রতিরোধ করবে না নিজেকে বাঁচানোর জন্য, সেটা করেছি, সেটা নাকি আমি ওকে মারতে, মানে তার জন্যই আমি আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করলাম। আমার রিলেশন আছে, সেটা নাকি আমি আমাকে ফোন করে বলেছি, যে আমার পরম শত্রু তাকে আমি ফোন করে বলবো দেখো আমার না রিলেশন হয়েছে। তা যে মানুষটার সাথে আমার সেরকমভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যা বোঝায় সেটা 12 বছর ছিলই না, যেটা তোমাকে আমি আগেও বলেছিলাম। তো সেক্ষেত্রে 10 বছর ছিলই না, সেক্ষেত্রে আমার নতুন করে তো আর মানে ওই প্রেম প্রীতি করার হলে আমি এত বছরেই করে ফেলতে পারতাম, তখন আমার বয়সও কম ছিল আর এমন কিছু কুৎসিত ছিলাম না। তো তাই যখন করলাম না, সন্ন্যাসীর মতো জীবনটা যখন কাটিয়েই ফেললাম, এবং বিয়ের আগেও আমি রিলেশনটা ব্রেক করে বেরিয়ে গেছিলাম, তখন আমার বাড়িতে এসে বিভিন্নভাবে বলা হয়েছিল আমার মা বাবা বিয়েতে থাকলে ভালো, না থাকলে আরও ভালো। আমার মানে প্রথম থেকেই আমার মাদার ইন ল প্রচণ্ড প্রবলেম করেছিল, যার জন্য আমি বিয়ের আগেই সম্পর্কটাকে ব্রেক করে বেরিয়ে গেছিলাম। এই মুহূর্তে রয়েছি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী স্বর্ণদীর বাড়িতে, এবং কিছুক্ষণ আগেই একেবারে শুটিং সেরে ফিরেছে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্টার জলসার ভীষণই জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে দেখা যাচ্ছে। কেমন আছো আগে বলো স্বর্ণদী? আছি, কাজকর্ম নিয়ে, মেয়েকে নিয়ে, সব কিছু মিলিয়ে বেশ চলে যাচ্ছে সময়টা, ঠিকঠাক থাকতে হবে তাই ঠিকঠাক আছি। দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছো, যে চরিত্রেই যাও না কেন প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তো চিরসখাতেও যে চরিত্রটা করছো, আমি একটু শুনবো তোমার কাছ থেকে যে এই চরিত্রটা বাছার কারণ কি। এবং দেখো, এই চরিত্রটা আমি বাছিনি, সব থেকে বড় কথা এই চরিত্রটা আমার কাছে খুব লাকিলি এসছে, কারণ এরকম একটা ভালো চরিত্র, আমি আবারও বলছি আমি বিশেষভাবে কৃতজ্ঞ লীনাদি এবং শৈবালদা এবং স্টার জলসার জন্য, যারা আমাকে এই চরিত্রটার জন্য বাছাই করেছেন। মানে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে এরকম একটা ভালো চরিত্র পাওয়ার জন্য।
অনেক দিন বাদে একটা এরকম সুন্দর চরিত্র পেলাম যেখানে মন প্রাণ খুলে অভিনয়টা করতে পারছি, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো অভিনয় করার সুযোগটা সবসময় পাই না, মানে ভালো কাজ করার সুযোগটা। তো এটা আমার কাছে ব্লেসড যে আমি এই চরিত্রটা পেয়েছি। আচ্ছা স্বর্ণদি, মানে একা হাতে মানে মেয়েকে সামলানো, মেয়ে তো একদম অনেকটাই বড় হয়েছে, যখন অনেকদিন আগে ইন্টারভিউ নিয়েছিলাম তখন তো, এখন কি একটু কথা বলতে শিখেছে? মানে আগে তো ভীষণ লাজুক ছিল। না, লাজুক বলতে কি বলতো, ও চুপচাপ, এটা একা হাতে বলতে পারো, কারণ আজকে আমার সারা দিন একটাও লোক নেই। এই যে আমি মানে কোনো রকমে ছুটে এসছি বাড়িতে, তো যাওয়ার সময় রান্না থেকে শুরু করে মেয়ের জলখাবার সমস্ত কিছু করে গেছি, নিজের টিফিন নিয়ে পুজো করে, মানে যা যা বাড়ির কাজ থাকে একটা মানুষের, করে বেরিয়েছি শুটিংয়ে, আবার এসে আমাকে এখন করতে হবে। মানে এটাই হয়, মানে আমার যিনি রাত দিনের মেয়ে তিনি না থাকলে মানে সবটা করে মানে পুরো সংসারটা করে গিয়ে আবার আরেকটা সংসার করতে হয়। মেয়ে বলেই হয়তো কোথাও গিয়ে বোঝে, কারণ যেহেতু মা বাবার যেটা আর কি সবার ভালোবাসায় তো তুমি দিচ্ছ একা হাতে। হ্যাঁ, আমার মেয়ের কাছে আমি মা আমি বাবা, মানে আনফর্চুনেটলি ওর তো কাছে আর কোনো অপশন নেই। তো আমি যতটা পারি ওকে দেখার চেষ্টা করি, আবার উল্টোটাও আমার মেয়ের কাছে মানে আমার কাছে আমার মেয়েই সব, মানে যখন আমি কিছুই পারি না আমার মেয়ে সবটা আমাকে করে, পুরোটা ওই আমার মানে তখন গার্জেন, আমার মানে সমস্ত টেক কেয়ার করা সবও করে একদম। ওই দুজনের জন্য মা বেটিতে আছি। যেহেতু তুমি একদম ভীষণই হাসি খুশি মানুষ, এবং যেটাতে মানে আসছি, মানে অনেকদিন আগে যখন তোমার ইন্টারভিউ নিয়েছিলাম তখন মা বাবা একটু আক্ষেপ করেই বলেছিল যে মেয়ে হুটোপাটা করে বিয়েটা করলো, অতটা সহমত ছিল না, কিন্তু যেখানে মেয়ে ভালো থাকবে। কিন্তু এখন তো কোথাও বুঝতে পারছো যে ডিসিশনটা মানে মারাত্মক ভুল ছিল। আমি ওই যে বললাম, মা বাবার তো কোনোদিনই মত ছিল না, একেবারেই মত ছিল না। ইনফ্যাক্ট যেদিন আমার ওই এঙ্গেজমেন্ট হয় সেদিন আমার ভাই আমার হাতটা ধরে বলেছিল, তোর যদি বিয়ে করার ইচ্ছে হয় তুই আমাকে একবার বল, আমি 100 জনের লাইন লাগিয়ে দেবো, কিন্তু এই বিয়েটা তুই করিস না। কিছু তো দেখেছিল, মানে নিশ্চয়ই দেখেছিল। দেখো, অভিজ্ঞতা এবং বুদ্ধি মানুষকে অনেকটা ম্যাচিওর করে, এবং সেই ম্যাচিওরিটি আমার বাবা মার অভিজ্ঞতা ছিল, আমার ভাইয়ের সেই ছোট্টবেলা থেকে ম্যাচিওরিটি ছিল। ওরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিল, যেটা আমি বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। তুমি আমাকে সেটা নিয়ে যা ইচ্ছে বলতে পারো, বাট ওই যে একটা কথা আমি বারবার বলি, ওই সময় দাঁড়িয়ে হঠাৎ করে মানে আমি যে স্টেজে কাজটা ছেড়েছিলাম বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন তো আমি পরপর ছবি করছি এবং হিরোইনই করছি টাচউড। তো সেক্ষেত্রে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু আমার বিয়েটা ভুল ছিল না। ওটা না হলে আমি আমার সন্তানকে পেতাম না। সেই জন্য আমি এই বিয়েটাতে খুবই ব্লেসড যে আমি আমার সন্তানকে পেয়েছি, কিন্তু বিয়ে যাকে করেছি সেই মানুষটা ভুলভাল ছিল, ভুলভাল। প্রথম থেকেই সংসারটা কি মানে করতে চাইনি সেই মানে মানুষটি, না মানে না মানে না 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 বিয়ের আগে তো দেখো, শোনো, বিয়ের আগে না প্রচুর এগুলো তো এখন এই আজকে চুল পাকার পরে অভিজ্ঞতাগুলো বুঝতে পারছি। বিয়ের আগে ওরকম মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, বিশেষ কোনো কারণ থাকে, এবং আমার ক্ষেত্রে বিশেষ 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 কারণ ছিল। তো সেই ক্ষেত্রে আমাকে ভালো মন্দ কথা বলা হয়েছিল, এবং বিয়ের আগেও আমি রিলেশনটা ব্রেক করে বেরিয়ে গেছিলাম। তখন আমার বাড়িতে এসে বিভিন্নভাবে বলা হয়েছিল আমার মা বাবা বিয়েতে থাকলে ভালো, না থাকলে আরও ভালো। আমার মানে প্রথম থেকেই আমার মাদার ইন ল প্রচণ্ড প্রবলেম করেছিল, যার জন্য আমি বিয়ের আগেই সম্পর্কটাকে ব্রেক করে বেরিয়ে গেছিলাম। মানে যদিও খুব কম দিনের সম্পর্ক আমাদের, বন্ধুত্ব আর ইয়ে মিলিয়ে, হ্যাঁ আমার বিয়ে মানে প্রেমটা ওরকমই খুবই কম সময়ের মধ্যে। তাতেই আমি বুঝতে পেরেছিলাম যে এই ফ্যামিলি আমার জন্য সুটেবল হবে না। তো সুটেবল হবে না বলে আমি ব্রেক করে বেরিয়ে গেছিলাম। তখন আমার এক্স হাজব্যান্ড আমাকে এসে এসব কথা বলেছিল। আমি এক্সই বলছি, যদিও ডিভোর্স হয়নি, কিন্তু আমার কাছে তিনি এক্স। তো এসে বলেছিল যে থাকলে ভালো, না থাকলে আমি তোকে নিয়ে তোর মতো করে থাকবো, কিন্তু পুরোটাই ফেক, পুরোটাই ফেক। আলটিমেটলি পুরো বিপরীত জিনিসটা আমি পাই। কতদিন পরে বুঝলে বিয়ের? না না, সে 1 মাসের মধ্যেই বুঝেছিলাম, আবার কতদিন কি অষ্টমঙ্গলাও কাটেনি। তো যা হবার সেটা হয়ে গেছে, আর তো সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন আমাকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে চলতে হবে। সব থেকে বড় ব্যাপার আমার এই, তুমি যেমন আমার ইন্টারভিউ করছো, দেখো টাচউড হয়তো কিছু জীবনে করতে পেরেছি, সেই জন্য কিছু ইন্টারভিউ তোমাদের মতো মানুষজন তো আমাদের কাছে আসে, এবং আমরা মানে তোমরা আসো বলেই আমরা আছি, কারণ তোমাদের দ্বারাই আমাদের পরিপূরক, এবং তোমরা আমাদের কাছে বিভিন্ন কাজেরও যেমন খোঁজখবর নিতে আসো, তেমনি আমরা অসুস্থ খারাপ থাকলেও আসো, আবার কোনো প্রবলেমেও আসো। সেরকম একটি ইন্টারভিউ আমি বলে ফেলেছিলাম, এবং সেখানে 2-4টে কথা, সেটার দরুন তার জন্য উনি ওনার ফেসবুক
প্রোফাইলে আমার নামে হাজারটা নোংরা কথা, আমার ফ্যামিলির নামে হাজারটা নোংরা কথা। তার বাবা মা, ইনফ্যাক্ট তার বাবা মাও, মানে আমার এক্স মাদার ইন ল অ্যান্ড ফাদার ইন ল, না হাজারটা নোংরা কথা লিখেছে, এবং তাদের ফ্যামিলির মেম্বারদের দিয়ে, মানে তার মাসির মেয়ে তাকে দিয়েও লিখিয়েছে। সো অতিরিক্ত নোংরা নোংরা কমেন্ট। তো সেগুলোই আমি যেতে চাই না, কারণ কি বলতো, প্রত্যেকটা ধরে ধরে বলতে পারবো না। আমার জন্য সুইসাইড করেছিল, আমার রিলেশন আছে, আমার রিলেশন ছিল, হ্যাঁ না তেনা, যেগুলো হ্যাঁ আমার আর কি, বুঝলে না। আমি মেয়েকে পৃথিবীতে আনতে চাইনি, নানা রকম মিথ্যে অ্যালিগেশন। আমি মেয়েকে পৃথিবীতে আনতে চাইলাম না বলেই আমি আমার মেয়ের সাথে এতদিন থেকে গেলাম, মানে এখনো আছি, আমরা দুজনেই থাকি, তুমি তো দেখছো বাড়িতে, আমি আমার মেয়ে ছাড়া কেউ নেই। তো তার জন্যই আমি আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করলাম। আমার রিলেশন আছে, সেটা নাকি আমি আমাকে ফোন করে বলেছি, যে আমার পরম শত্রু তাকে আমি ফোন করে বলবো, দেখো আমার না রিলেশন হয়েছে। তা যে মানুষটার সাথে আমার সেরকমভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যাবো যায়, সেটা 12 বছর ছিলই না, যেটা তোমাকে আমি আগেও বলেছিলাম। তো সেক্ষেত্রে 10 বছর ছিলই না, সেক্ষেত্রে আমার নতুন করে তো আর মানে ওই প্রেম প্রীতি করার হলে আমি এত বছরই করে ফেলতে পারতাম, তখন আমার বয়সও কম ছিল, আর এমন কিছু কুৎসিত ছিলাম না। তো তাই যখন করলাম না, সন্ন্যাসীর মতো জীবনটা যখন কাটিয়েই ফেললাম, আজকে এই বয়সে এসে, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমার উৎফুল্ল জাগেনি জীবনে যে নতুন করে আবার প্রেম করে করে লোক হাসানোর। বাই দাও, ছাড়ো ওদের কথা বাদ দাও। আমার জন্য নাকি সুইসাইড করতে গেছিল, এটা সম্পূর্ণ ফেক কথা। হ্যাঁ, সম্পূর্ণ একটা ফেক কথা। সেই সময় ওর একটি বন্ধু ছিল, নন বেঙ্গলি, নাম করতে চাই না, ওর ডিরেকশন পার্টনার, মানে সেই ডিরেকশন দিত, আর ও বসে বসে চা সিগারেট খেত, আর ওই মেয়েদের ফোন করি যেগুলো করে থাকে আর কি, ওগুলো নিয়ে আর ঘাঁটছি না। তো সেই ভদ্রলোক ছিল, এবং সেই বাড়ি থেকে আমাকে যখন আমার মাদার ইন ল রাত্রি 1:30টার সময় বার করে দেয় 5 মাসের বাচ্চা নিয়ে, সেই দিন ও আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসছিল, কিন্তু আমি বলছি সেই মুহূর্তে জানি না সেটা কেন এসছিল, কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাই, এবং সে ওই বন্ধুটির সঙ্গে থাকে। তারপর তার মা তাকে ফোনে অকথ্য ভাষায় গালাগাল দেয়, তখন সে স্লিপিং পিলস খেয়ে ও নিজের বাড়িতে নিজের বাবা মার কাছেই এসে ও ঘুমিয়ে পড়ে, নাকি ওটা নাটক ছিল ওর বাবা মা আর ওর 3 জনের, আমি আই ডোন্ট নো। কিন্তু আমার সঙ্গে সেই মুহূর্তে কোনো সম্পর্ক যোগাযোগ ছিল না, আমি এটা ক্লিয়ার করতে চাই। সে নাকি আমার জন্য সুইসাইড করেছে। ভাবতে পারো কত রকম মিথ্যা অ্যালিগেশনস, যাকে আমি মানে কি বলবো, আর কতগুলো বলবো বলো, আর বলতে চাই না। মানে ওর মাকে নাকি আমি মারতে গেছি, ওর মা আমায় মারতে এসছে, উল্টে তুমি মানে প্রতিরোধ করবে না নিজেকে বাঁচানোর জন্য, সেটা করেছি, সেটা নাকি আমি ওকে মারতে, মানে এসব ফালতু ফালতু অ্যালিগেশন। ওরা নাকি আমার বাবার থেকে টাকা নেয়নি, নিয়েছে কি নেয়নি সে সম্পূর্ণ ঈশ্বর জানে। ওকে আমার বাবা পরে ডিপার্টমেন্টাল শপ করে দেওয়া হয়েছিল, সেগুলোও বলেছি তোমাদেরকে, সেখানের একটি মেয়ের সাথেও রিলেশনে গেছিল। তারপরে এই যে একটি মেয়ের সাথে যারা ওই পাটটাট করে, লাস্ট ওই রিলেশনটাই আমি শনি রবিবার করে আগরপাড়ায় মেয়েটার বাড়ি গিয়ে থাকতো। তো সেই রিলেশনটা আমি ধরতে পারার দরুন প্রচণ্ড অশান্তির সূত্রপাত হয়। এবারেরটা বলছি আমি তোমাদের। হ্যাঁ, মেয়েটির আগরপাড়ায় বাড়ি, এবং তো তার সাথে এবং রেগুলার আমি রিলেশন বুঝতে পারতাম, বিভিন্ন রকম তার ফোনে মেসেজ, এবং প্রত্যেক শনি রবিবার সেই মেয়েটির বাড়িতে গিয়ে থাকতো। সেটা নিয়ে আমি প্রতিবাদ করায় উনি বেরিয়ে গেলেন। মানে ছেলের মা বাবা কিছু বলতেন না? মা বাবা তো সাপোর্ট করতেন। আমি পরিষ্কার দেখেছি ওই দোকানের মেয়েটির সাথে ওর বাবা মার ছবি, বেড়াতে গেছে, ঘুরতে গেছে। দেখো, আমি আমার বিয়ের আগের রিলেশনগুলোতে যাব না, কারণ বিয়ের আগে অনেকেরই অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেখানেও উনি যখন যে নোংরামিগুলো করেছেন, ওনার মা পূর্ণ মাত্রায় সাপোর্ট করেছেন, এবং ওনার মা আমাকে বলেছিল, দেখছো আমার ছেলে কেমন মেয়ে পটাতে পারে। সো ওদের ফ্যামিলির উদারতার সাথে আমার মেন্টাল উদারতা ঠিক মিললো না, ম্যাচ করলো না। বৌমার সঙ্গে সঙ্গে এটা তো নাতনি আছে, তার প্রতি তো ভালোবাসা। না, আমি ঠিক জানি না, ওরা সম্পূর্ণ মানে অন্য, মানে ওনারা খুব অন্য চরিত্রের, মানে অন্য লেভেল, বুঝতে পারছো না? লেভেলটা তোমার আমার জায়গায় নয়, মানে আমার ফ্যামিলির জায়গায় তো নয়। এখন যেহেতু তুমি সবার সামনে জিনিসটা আনছো, এখন তোমার নামে দোষটা পাচ্ছ। এখন যেহেতু আমি 2-1টা ইন্টারভিউ দিয়ে ফেলেছি, এবং সেই ইন্টারভিউগুলোর মধ্যে একটাও মিথ্যে নেই, সেই জন্য বিভিন্নভাবে আমার উপর মিথ্যে অ্যালিগেশন দিয়ে এরকম পাতার পর পাতা লেখা হচ্ছে। লিখুক, সব কিছু তো প্রমাণ হবে কোর্টে, বলো না? আমার লয়ার ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল এবং ভীষণ একটা, মানে আমি নামটা নিতে পারবো না, কারণ তিনি এত বড় জায়গায় আছেন। তো তিনি আমাকে খুব মানে সুন্দর করে বুঝিয়েছেন, এবং 6 মাস ধরে আমাকে গাইড করেছেন। সত্যি কথা বলতে গিয়ে 6 মাস আগে আমি বিছানায় ছিলাম, এবং বিছানায় থাকতাম, আমার একটা সাংঘাতিক প্যানিক অ্যাটাক হতো। শুধু প্যানিক অ্যাটাক নয়, আমাকে মুঠো মুঠো ওষুধ খেতে হতো। এই প্যানিক অ্যাটাকটা আমার প্রায়ই হতো। তো ওই মানুষটি আমার পাশে থেকে ভীষণ, মানে
দেখো প্রফেশনাল মানুষ তো প্রচুর আছে, কিন্তু উনি যেমন প্রফেশনাল তেমনি খুব মেন্টাল, মানে একটা মানুষকে সাপোর্ট দেবার মতো খুব ভালো টিচারই অলসো। তো সেক্ষেত্রে মানে ওনার ওই পরামর্শেই আমি 6 মাস ধরে চলছি, এবং মানে বাকি যতদিন এই ব্যাপারটা থাকবে চলবো। উনি আমাকে যেভাবে অ্যাডভাইস করছেন সেভাবেই চলছি। এই বিশেষ ব্যাপারটার জন্য উনি আমাকে নিঃশ্বাস নিতে বললে আমি নিই, নালে নিই না। তো সেই আমি আমার পুরো লয়ারের অ্যাডভাইসেই চলছি। আচ্ছা, যেহেতু বিয়ের পরপরই তুমি বুঝতে পেরেছিলে, সন্তান সন্তান আসার পরও ওরকম মানে সন্তান ভালোবাসার কিছু নেই বাবার হয়ে? না না, সন্তান আসার পর জিনিসটা বেড়ে গিয়েছিল। আমি তো এখানে থাকতাম না, মানে এখানে বলতে পণ্যশ্রীতে তখন। তোমার হাজবেন্ড বা বাড়ি? দেখো সেটা যে আমি চাইনি বলবো না, সেটা আমি চাইনি বলবো না। ওর বাবা আমার বাবাকে ফোন করে নানা রকম কথা বলেছিল, বাট ও চাইনি আমি এটা বলবো না, এটা বললে মিথ্যে কথা বলা হবে। ও চেয়েছিল। তারপরে তার ভালোবাসা নেই? কোনোদিন ছিল না, নেভার। ওসব ছিল না, ভরসা টরসার জন্য ছিল না। ও একটা বিশেষ কারণে বিয়েটা হয়েছিল, বিশেষ কিছু আর্থিক প্রয়োজন ছিল বোধহয় সেই সময়। ওনারা একটা ছবি টবি করছিলেন, সো প্রডিউসারের দরকার ছিল ইনফ্যাক্ট, সম্ভবত, আই থিঙ্ক। তোমার মতো একজন শিক্ষিতা, মানে এত ভালো ঘর থেকে আমি দেখেছি, আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলেছি, তোমার মানে আমি তো বলবো তোমার সিদ্ধান্ত, মানে তুমি কি করে যে এই ভুলটা করলে? ভুল যখন করে মানুষ বুঝতে পারে না, আর কোনো ভুলটাই ভুল নয়, ভুল থেকে অনেক কিছু ঠিক শেখা যায়। আজকে তো আর কোনোদিন এই ভুলটা করবো না, না জীবনে। কিন্তু এটার ফলে যে তোমার মানে সারাটা জীবন যে এটা একটা মানে অভিজ্ঞতা থেকে গেল, একটা তিক্ত অভিজ্ঞতা, এরপরে তুমি লেসন, একটা গুড জড়াতেও চাইবে না। না, জড়াতে চাই না, আর কোনো সম্পর্কে আর জড়াতে চাই না। বাবা মা, সন্তান, আর যে কটা মানুষ আছে, আমার ভাই, ভাইয়ের বউ, এই যে ফ্যামিলি, এবং আমার দু একটা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা পাশে আছেন, আর কোনো সম্পর্ক মানে বিষ আমার কাছে। আমি জীবনে 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 চাই না। আর আমি একা নই, কিন্তু আমার পাশে সবাই আছে, শুধু একটা পুরুষ মানুষের ভালোবাসা নেই, ওটা আমার কাছে লেস ইম্পর্টেন্ট। আমি মনেই করি না একটা পুরুষ ছাড়া একটা মেয়ে বাঁচতে পারে না। কারণ যদি মানে কেন পুরুষের ওপর নির্ভর করে, মানে আমাদের ওই পরিকাঠামোটা আর্থিকভাবে ডিপেন্ডেন্ট, নানা রকমভাবে ডিপেন্ডেন্ট। সেই ডিপেন্ডেন্সি যদি একটা পুরুষের প্রতি তোমার না থাকে, তাহলে হ্যাঁ, জীবনে কখনো তোমার মনেই হতে পারে যে আমার একটা পাশে লোক নেই। সেরকম লোকও তুমি পেয়ে যাবে, জানো তো, ভগবান যদি রাখে, সেটা মহিলা পুরুষ নির্বিশেষে তুমি কাউকে না কাউকে পাবে। কিন্তু দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আমি এটা বুঝেছি, এই 6 মাসে বুঝেছি। আমার যিনি মেন্টর, আমাকে তিনি বুঝিয়েছেন যে জীবনে বাঁচতে গেলে একা বাঁচা যায়, এবং খুব স্ট্রংলি বাঁচা যায়। আমি যে নামটি করতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি বললাম তো হি ইজ কোয়াইট ইনফ্লুয়েন্সিয়াল, এবং তার নাম তো আমি করতে পারি না। মেয়ে কি বলছে, মানে মেয়ে যখন একদমই তুমি যেহেতু সবার সামনে এখন নিয়ে এলে, যেহেতু আমি অনেকদিন আগেই জানতাম, পুরো ডিসিশন একদম ঠিক আলাদাই হয়ে যাচ্ছে। যেহেতু বড়, তুমি অনেকদিন আগে জানতে, কিন্তু আমি তখন মুখ খুলিনি। একদমই তাই, আমি তখন মুখটা খুলতে পারিনি। এটা তোমার শালীনতা, এটা আমার ইয়ে। স্বর্ণদি, জিজ্ঞেস করবো, যেহেতু মেয়ে বড়, তো যেটা হয় আর কি, মানে জানি খুবই অশান্তির মধ্যে তুমি ছিলে, তবু তো মানুষ মানে শেষবারের মতো চেষ্টা করে যদি সম্পর্কটা টিকে যায়। যদি এরকম শেষবারের মতো নয় গো, আমি প্রথমবার থেকে সম্পর্কটা টিকিয়ে রাখার ভীষণভাবে চেষ্টা করেছি, ইনফ্যাক্ট এবারেও। কারণ ও প্রত্যেক নহয় বিয়ের পর থেকে এটাই হতো, ডোমেস্টিক ভায়োলেন্সটা তো প্রথমে ভীষণ ছিল, প্রথমেই কিন্তু ও খুব যে মহিলা গঠিত ব্যাপারে যেত তা নয়, ডোমেস্টিক ভায়োলেন্সটা ছিল আমার মাদার ইন লয়ের তরফ থেকে। তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকবার, আমি কোনোদিন থাকতে পারিনি শ্বশুরবাড়িতে, আমাকে প্রত্যেকবার ওই ভীষণভাবে নোংরা বাক্যের আক্রমণ এবং নানা রকম ইয়ের জন্য চলে যেতে হতো বাপের বাড়ি। চলে আসতাম, আবার সেম জিনিস হতো, প্রচণ্ড অশান্তি, চলে যেতাম, বাবা মা এসে আবার বুঝিয়ে বাজিয়ে দিয়ে যেত, এই চলতো, এবং প্রত্যেকবারই আমি ফিরে এসেছি। আচ্ছা, আরেকটা কথা বলার, ও যেটা বলেছে আমার জন্য সুইসাইড, এমন একটা মানে এই কথাগুলো খুব মানে প্রমাণ এখানেই যে দেখো, যদি যে লোকটা আমার জন্য সুইসাইড করবে, সেই লোকটাই মানে নাকি হট করে সুস্থ হয়ে উঠলো 2-1 দিনের ভেতরেই হসপিটাল থেকে, এবং ডিরেক্ট ওর বাবা ওকে নিয়ে আমার বাড়িতে এলো তার কিছুদিনের 1-8 দিনের মধ্যেই। তা যে আমার জন্য সুইসাইড করবে, তার বাবা তাকে নিয়ে আমার বাড়িতে আসবে, আমার বাপের বাড়িতে। এইগুলো হচ্ছে ব্যাপার, এবং আমার বাপের বাড়ির প্রত্যেকটা লোক আছে এখনো অবধি, তারা সবাই জানে ব্যাপারটা। তো সো এই মিথ্যে অ্যালিগেশন আমার নামে আরও দেওয়া হয়েছে, তোমরা দেখলেই পড়তে পারবে। তো আমি চেষ্টা করেছিলাম, ইনফ্যাক্ট ওই যে বললাম 2014-15 সালে বাবা যখন দোকান করে দিয়েছিল, তখন দোকানের মেয়েটার সাথেও যখন হলো, তখনও আমি ঘুরে আবার ক্ষমা করে দিয়ে, যে মানুষের না জীবনে ভুল হতেই পারে, আজকে আমি চলতে গিয়েও আমি একটা ভুল করতে পারি, সেটা
ঠিক আছে যদি ঠিক হয়ে যায়, কিন্তু কোনো দিনই ঠিক হয়নি। ঠিক না হবার পিছনে বড় কারণ ছিল ওর বাবা মা। আমি কোটিবার বলবো ওর বাবা মা। ও আজকে সুস্থ জীবনে থাকতে পারতো। একটা মানুষের রোজগার না করাটা অপরাধও নয়, দোষও নয়। চেষ্টা করেও পারেনি, মানা যায়, ঠিক আছে, কিন্তু সে যদি একটু ভালোবেসে ভালোভাবে থাকতো, আমি তো রোজগার করি, আমি টেনে দিতাম বাকিটা জীবন, কিন্তু তার ফ্যামিলির লোক তাকে কোনোদিন ভালোভাবে থাকতে দেয়নি, এবং সেও ফ্যামিলির লোকের কথায় এত উঠতো বসতো যে সে কোনোদিন আমার সাথে ভালোভাবে থাকতে পারেনি। ইনফ্যাক্ট এবারেও তাই হলো, যখন ওই সত্য ঘটনা অবলম্বনে বলে একটি বিশেষ চ্যানেলে বিশেষ টেলিকাস্ট হয়, তো আমরা সবাই খুব পপুলার একটা শো, এবং সেই শোয়ের একটি মেয়ের সাথে, ওখানে ও ছোটোখাটো ডিরেকশনগুলো দিত মাঝে সাঝে, সেই শোয়ের একটি মেয়ের সাথে ওর রিলেশন হলো। মেয়েটি আগরপাড়ায় থাকে এবং আগরপাড়ার বাড়িতে থাকতো, ওর মা সেটা জানতো। আমি যখন আমার শাশুড়ি শ্বশুরকে জানিয়েছি, তখন আমার শ্বশুর শাশুড়ি, আমার কাছে SMS আছে, আমি তোমাকে ফোনে এক্ষুনি দেখাবো, পরিষ্কার আমার লিখেছে, শ্বশুর লিখেছে, হ্যাঁ তোমার মা তো শেষের দিকে ওকে বারণ করেছিল, ওর মেয়েটির নাম করতে চাই না, ড্যাশের বাড়িতে থাকতে, তারপর থেকে তো আর থাকতো না। তার মানে ও যে মেয়েটার বাড়িতে শনি রবিবার থাকতো তার প্রমাণ আমার কাছে আছে। সেই সব কিছু ওরা জানতো, চিরকাল ওরা এই সাপোর্টটা দিয়ে এসছে। ওরা যদি বলতো যে ঠিক করে সংসার কর, যে বউ তোকে দেখছে, তোরকে সমস্ত কিছু চালাচ্ছে, তুই সেই বউ, তাহলে এই জিনিসটা হতো না। তো লাস্ট আমি তাও চেয়েছিলাম, চূড়ান্ত অশান্তির পরও যখন ও বাড়ি থেকে বেরিয়ে গেল, জানুয়ারি 1 জানুয়ারি 2 জানুয়ারি, হ্যাঁ 1 2 তো তারপরেও ওর জন্মদিন ছিল তোমার 10 ফেব্রুয়ারি, সেদিনও আমি ওকে বাড়িতে ডেকেছিলাম, এবং ও চলে যাবার পর থেকে কিন্তু আমি সমানে বলে গেছিলাম, তখন না আমি রিলেশনটার ব্যাপারে শিওর ছিলাম না যে এই মেয়েটাই কি, এই মেয়েটার জন্যই কি ও গেছে, এটা শিওর ছিলাম না। পরে আমার হাতে পরিষ্কার প্রমাণ এসছে, তথ্য প্রমাণ, আমি আবারও বলছি তথ্য প্রমাণ, কারণ আমি যার আন্ডারে আছি, যে লয়ারের, তিনি তথ্য প্রমাণ ছাড়া কোনো কাজ করেন না, কারণ তিনি এমনই একটা জায়গায় বিলং করছেন। সো তারপরে আমি যখন আমার শ্বশুরকে বলি, তখন তারা বলা হয় মিথ্যে সন্দেহ, এবং তথ্য প্রমাণগুলো যখন আমি পাঠাই তাদেরকে, তখন তারা বলে তুমি আটকাতে পারলে না কেন? আমি আর আমার মেয়ে নাকি বাধ্য করেছি ওই মেয়েটির কাছে যেতে, ওকে আমি আর আমার এই 14 বছরের সন্তান নাকি বাধ্য করেছি, আমি কেন আটকাতে পারলাম না? ওর ছেলে যেন দুধের শিশু, কোলে শুয়ে দুধু খায়, আমি আটকাবো যে তুমি অন্য অন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে যেও না। সো সেদিনও, তারপরেও আমি চেয়েছিলাম যাতে রিলেশনটা টেকে, এবং আমার যিনি শ্বশুর ছিলেন আর কি, তাকেও রিকোয়েস্ট করেছিলাম যে যাতে ফিরে আসে। বাড়ি থেকে জানিয়েছিল আসবে না, এবং জন্মদিনের দিন আমি ওর জন্যে বিরিয়ানি, মাটন, চাপ সব এনেছিলাম, ও যা যা খেতে ভালোবাসে, খেলো না, জাস্ট বেরিয়ে চলে গেল, নিজের জামা কাপড়, নিজের কয়েকটা বিশেষ ধরনের ওষুধপত্র নিয়ে। একবারের জন্য মেয়ের মুখের দিকেও তাকালো না, মানে বাবা তো যখন চলে যাচ্ছে তখন আমি বারবার বলেছিলাম, এবং গিয়ে এখানে আমি এমভাবে ধরেও ছিলাম যে যেও না, থেকে যাও না, কেন এরম করছো, যা হয়ে গেছে মিটিয়ে। এই জায়গাটা থেকে আমাকে এখানে ঠেলে ফেলে দিয়েছিল আমার মেয়ের চোখের সামনে, তখন আমি হাউ হাউ করে কাঁদছি। সেদিন আমার মেয়ে বলল, তুমি দাও খাবারগুলো, আমি ডাস্টবিনে ফেলবো, তুমি তো ফেলতে পারবে না, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি, আর যাও তুমি, বলে আর বাবাকে বললো তুমি যাও। সেই দিন থেকে আমার মেয়ে ভেরি স্ট্রিক্ট, যে তুমি এই জিনিসটা আর করলে আমি তোমার সাথে থাকবো না। দ্যাট ডে থেকে আমার মেয়ে স্ট্রিক্ট, যে তুমি যদি আবার ওকে এইভাবে আসতে বলো, এবং এই জিনিসই যদি তোমার সাথে হয়, আবার তুমি যদি আবার ওকে রেড কার্পেট বিছিয়ে আনো, তাহলে আমি মা তোমার সাথে আর থাকবো না। কারণ ও আর এই জিনিসটা মানতে পারছিল না। এবং আমি পরে খবর পেয়েছি সেদিন রাতে ওই মেয়েটির সাথেই ছিল, এবং ও তো এই বকুলতলায় থাকতো, এবং বকুলতলার যে বাড়িটায় ভাড়া থাকতো সেটা ওর বাবা মা এসে গুছিয়ে দিয়ে গেছে। ভাবো, ছেলের বউ বর্তমান, সে গেছে, নাতনি রয়েছে সেখানে, তার বাবা এসে তার মা এসে অন্য একটা ফ্ল্যাট গেছে, মানে গুছিয়ে দিয়ে যাচ্ছে যাতে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে পারে। ভাবতে পারছো? এই লাইফ আমি কাটিয়ে এসেছি। খুব বেঁচে গেছো। হ্যাঁ, এখন তো মনে হয় বেঁচে গেছি। বন্ধু, আমার ফিলোসফার, ও আমার গাইড, ও আমার টিচার, ও আমাকে শেখায় সবকিছু, আমাকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, ভুল করলে বকে, সবটা করে। একদম এরকমই থাকো, আর ভীষণ ভালো, মানে ওর সিদ্ধান্ত একদম, মানে যে ও না, ওর হচ্ছে হয় অথবা নয়, মানে হলো না হলে হলো না, ও দুটোর মধ্যে ওই ঝুলে টুলে থাকে না, ও নয় হয়, নয় না, কি বলতো, বাচ্চাদের মনে ভীষণভাবে এফেক্ট করে না, জানি না ওর কতটা এফেক্ট করেছে। ও সত্যি, মানে সি ইজ ভেরি স্ট্রং,
মানে ও এখন প্রায় ওম্যান হয়ে গেছে, ও আমার আর বেবি নেই। কত দূর হচ্ছে, কি হচ্ছে? মাধ্যমিক মানে তো বিশাল চাপ। হ্যাঁ চলছে। সেই সময় মা তো বকা দেয় আমি শুনেছিলাম। না বকা দিই, কিন্তু পড়াশোনা নিয়ে না আর এখন একটুও বকতে হয় না। না মানে এখন বরং উঠে পড় করি। বাহ দারুণ। কি নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা? ল। জেনে বুঝে একদম ঠিকঠাক জিনিস নিয়েছো, পারফেক্ট জিনিস ল, নিয়েছো। ও একদম কনফিডেন্ট ল পড়বেই। বাহ দারুণ ব্যাপার। আর অভিনয় ইচ্ছা নেই না? না না না, ক্যামেরার সামনে দেখছো সামনে আসছে। টেনে টুনে আনলাম, অভিনয়। এতটা বিপরীত কি করে? মা যেখানে এত কথা বলে ক্যামেরার সামনে একটু তো মানুষ। মা কথা বলে বলেই তো সমস্যা, আমাকে নিয়ে কোথাও যাবে না, পিটিএম এ যাওয়ার আগে বলবে বেশি কথা বলবে না, যেটুকু পুরো শাসন করে রেখেছে আমাকে। ও আমার মা, আমি ওর মেয়ে। একদমই তাই। না না, মাকে এইভাবে আগলে রাখো গো, ভীষণ মিষ্টি মেয়ে, সেই কবে দেখেছি। কিন্তু সেই লাজুক ব্যাপারটা এখনো ভালো না। না না ভালো ভালো। বন্ধু হয়েছে তো? হ্যাঁ। বন্ধুদের সঙ্গে তখনই আর কি ঠাট্টা হয়। হ্যাঁ শুনেছিলাম তো। আর মায়ের দাদু দিদার কাছে তো আবদার করা হয়। হ্যাঁ মামু, মামু, মেন আর ওই মামু। ভাইটা বড় হয়েছে? হ্যাঁ ও সেও বড় হয়ে গেছে, আবার ভাইপো। হ্যাঁ অনেক দিন আগে। হ্যাঁ যাক তুমি খুব ভালো থাকো, পড়াশোনা করো। আর সামনে পরীক্ষা মানে বিশাল চাপ। হ্যাঁ হ্যাঁ। মায়ের কাছে পড়া ধরা হয়? না, না গো আমি সত্যি একদম দেখি না। আগে তো না না ও সব একা। টিচারও তো আছে। হ্যাঁ টিচার দিয়ে দিয়েছি গো, টিচার দিয়ে দিয়েছি। বড় হয়ে গেছে, তোমার কোনো চাপ নেই? না আমার এই বুকে নিয়ে কোনো চাপ নেই। ও আমাকে দেখে, ও আমাকে খাবার করে দেয়, ও আমাকে যত্ন করে। রান্না শিখে গেছে? ভীষণ ভালো রান্না করতে পারে, খুব বলো ভালো কি? কুক, গুড কুক। কোন মানে আমার ওর হাতে কোন রান্না বেশি ভালো? সব রান্না ও কি, মাছ ভালো করে, প্রন ভালো করে, চিকেন ভালো করে। ও আমাকে ইনফ্যাক্ট ও খুব ভালো মানে একটা অদ্ভুত অমলেট বানায়, অদ্ভুত অমলেট বানায়। দুর্দান্ত। মায়ের থেকে মেয়ে কাজে আছে সব দিক থেকে, সব দিক থেকে। না তুমি এরকমই থাকো, খুব ভালো থাকো, পড়াশোনা করো, আর মাকে আগলে রাখো সব দিক দিয়ে। জীবনের যে পরিস্থিতি আসুক না কেন সবসময় হাসি মুখে বিন্দাস, তাই না? আর পরীক্ষা হয়ে গেলে কিন্তু মায়ের কাছে আবদার ঘুরতে যাওয়া। মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেওয়া মানে একটা তাই না? মামু বলেছে তো বিদেশে নিয়ে যাবে। ব্যাস তুমি যাবে তো? হ্যাঁ ওকে ছেড়ে একদম মায়ের মেয়ে থাকো, ঘুরে আসো বিন্দাস। না তার আগে পড়াশোনা করো। চলো চলো, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাঁ চাপ মানে তোমারও চাপ। যাক ওকে তুমি একা হাতে ভালোভাবে মানুষ করছো। দেখো পরিস্থিতি তো খুব একটা ভালো না, একদম যেন ঠিকঠাক থাকে, ঠিকঠাক যাতে সিদ্ধান্ত। একদমই একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। একদম। যাক তোমাকে আবার নতুন চরিত্রে দর্শক পেয়েছে এবং নিশ্চয়ই ইন ফিউচার আরো অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও চাইবো বিভিন্ন জায়গায় আমাকে দেখে মানুষ আশীর্বাদ করুক। এই আশীর্বাদটুকুই সবার কাছ থেকে চাই, আর কিছু নয়। আর এটা দিনের শেষে বলবো, দেখো সবাই এটা বলে যে মানে সবাই ভালো থাকুক, আমি সবার ভালো কামনা করব, আমার পরম শত্রুরও ভালো কামনা করব। তবে আমার যারা খুব ক্ষতি করে দিয়ে গেছে, আমি অনেস্টলি চাই না তারা ভালো থাকুক। তুমি তাই, কোনো দরকার নেই। আর যেসব কমেন্ট আসছে বা কিছু আসতে থাকুক, বিশ্বাস করো ওই কমেন্টগুলোতে আমি ইউজ টু এবং আমার মুখস্থ। কারণ ওরা না বিয়ের প্রথম দিন থেকে আমাকে এই কমেন্টই করে আসছে, এইভাবেই আমার ফ্যামিলি এবং আমাকে অপদস্থ করা, নোংরা ভাষায় আক্রমণ করা বারবার, এগুলো চলেই আসছে এবং এই ভার্বাল অ্যাবিউজ আমি ইউজ টু। এতে আমার কোনো নতুনত্ব নেই, এটা ওরা করতে থাকুক, যতটা পারে করুক। তারপরে আইন আদালত তো আছেই, বলো না? আমি তো বললাম আমার যিনি লয়ার তিনি আমাকে গাইড করছেন, দেখা যাক পরবর্তীকালে কি হয়। একটা বিয়ে দিতে হোয়াট এভার, সেটা তাদের সিদ্ধান্ত, কিছু বলার নেই। যাক থ্যাংক ইউ, খুব ভালো থাকো সনদী। হ্যাঁ হ্যাঁ।